ওয়েলকাম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো বেসিক্যালি আপনারা প্রত্যেকে জানেন যে আজকের সেশনটা কি নিয়ে হবে। সো ওকে, লেটস গো। সো বেসিক্যালি যে জিনিস নিয়ে কথা বলতেছিলাম, আমরা গ্রুপে অলরেডি পোস্ট করে দিয়েছিলাম যে আজকের সেশনটা কি নিয়ে হবে। সো আজকের সেশনটা যা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিট রোড ম্যাপ। আপনারা এখানে যারাই আছেন, বর্তমানে 33 জন আছে আমাকে ছাড়া, প্রত্যেকেই এখানে এই জন্যই যুক্ত হয়েছেন যাতে করে আপনারা জানতে পারেন যে রোড ম্যাপটা কিরকম। আমরা 2025-এ এসে সিম্যান্টিক এসইও কিভাবে শিখবো, প্রপার গাইডলাইন্স কি কি ফলো করতে হবে, কি কি ফলো করতে হবে না, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে এখানে ডিসকাস করব। মোর ওভার, আজকের এই সেশনটা হওয়ার কথা ছিল গতকাল রাত 10টায়। আমরা প্ল্যান করেছি যে প্রত্যেক শনিবারে রাত 10টায় আমরা এরকম একটা সেশন করব বিভিন্ন টপিকস নিয়ে, ঠিক আছে? সো গতকাল যেহেতু করা হয়নি, সো আমরা ওই সেশনটাই আজকে এখানে কভার করছি। ওকে, সো স্টার্ট করা যাক। স্টার্টের আগে আমি আমার স্ক্রিনটা একটু কাইন্ডলি শেয়ার করে ফেলি। ওকে, জাস্ট আ সেকেন্ড। আমার টুইট হয়ে আবার রিওপেন হবে, তো কাইন্ডলি সবাই যুক্ত থাকবেন। আমি জাস্ট অফ করে আবার অন করছি। ওকে, যা বলতেছিলাম, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? ওকে, হ্যাঁ জি, দেখা যাচ্ছে। ওকে, সো আসেন আমরা শুরু করি। প্রথমত আমি স্টার্ট করব যে সিম্যান্টিক এসইওর মধ্যে কম্পোনেন্টস বা মেন মেন পার্ট কি কি জিনিস। আমি এটাকে একটু বড় করে ফেললাম। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে সিম্যান্টিক এসইও যদি আসে আমাদের কাছে, যেরকম ট্রেডিশনাল এসইও তে থাকে যে অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, বিভিন্ন কম্পোনেন্টস থাকে না, সেম টু সেম আমরা আজকে এখানে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে সিম্যান্টিক এসইওর মধ্যে লাইক মেন মেন কম্পোনেন্টস গুলো কি কি থাকে। প্রথম যে কম্পোনেন্টসটা থাকে সেটা হচ্ছে টপিক্যাল ম্যাপ। টপিক্যাল ম্যাপ। সেকেন্ড যে জিনিসটা থাকে সেটাকে বলি আমরা কন্টেন্ট ব্রিফ, ঠিক আছে? থার্ড যে জিনিসটা হয় সেটাকে বলি আমরা কন্টেন্ট রাইটিং অ্যাকর্ডিং টু সিম্যান্টিক কন্টেন্ট রুলস। সো আপনি যদি ইন ফিউচারে কখনো কোনো প্রজেক্ট নেন, তাহলে সে প্রজেক্টের জন্য আপনার এই তিনটা কাজ করতে হবে। ফরওয়ার্ড, ফর সিম্যান্টিক এসইও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে এখানে সিম্যান্টিক এসইওটা যে প্র্যাকটিস করতেছি সেটা হচ্ছে কার ফ্রেমওয়ার্ক হিসাবে, সেটা আপনার জেনে রাখা উচিত। সেটা হচ্ছে কোরে টুকবার গুবরের ফ্রেমওয়ার্ক হিসেবে, ঠিক আছে? কারণ সিম্যান্টিক এসইও নিয়ে কোরে ছাড়া আর কারো কোনো ধরনের ফ্রেমওয়ার্ক নাই, এই কথাটা মাথায় রাখিয়ে। আচ্ছা, এখন আমরা যদি এখানে শুরু করতে যাই, প্রথম কথা হচ্ছে আপনি সার্ভিস দেওয়ার আগে আপনার এই জিনিসগুলো তো শিখতে হবে, তাই না? তো এই যে স্টেপ বাই স্টেপটা আমি বললাম, আপনি যদি সিম্যান্টিক এসইও শিখতে চান, প্রথমত আপনাকে শিখতে হবে টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন, তারপর আপনাকে শিখতে হবে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশন, তারপর আপনাকে শিখতে হবে কন্টেন্ট রাইটিং। স্টেপ বাই স্টেপ, কোনোটা ছাড়া কোনোটা যদি আপনি শিখে ফেলেন তাহলে সেটা কি হবে না, কোনো সুবিধাই হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এখন আজকে আমরা মোটামুটি কোত্থেকে শিখবেন, কিভাবে শিখবেন সবকিছুতে আলোচনা করবো। প্লাস হচ্ছে একটা টপিক্যাল ম্যাপ দেখতে কিরকম হয় সেটা আপনাদেরকে বলবো। কন্টেন্ট ব্রিফ রিজনটা হচ্ছে আমরা 2 দিন আগে গ্রুপের মধ্যে আমাদের এজেন্সির জন্য কন্টেন্ট ব্রিফ ক্রিয়েটর এর জন্য পোস্ট করেছিলাম যে আমাদের দরকার। ওই পজিশনের জন্য আমরা অফার করছিলাম, পে স্কেল হচ্ছে 1.5 লাখ বিডিটি, বাংলাদেশ টাকা। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যতজনই অ্যাপ্লাই করছে ওদের একজন আছে যে কোডের ফ্রেমওয়ার্ক হিসেবে কি করছিল, আমাদের প্রোভাইড করেছিল। বাকি থেকে কি প্রোভাইড করছে আমি জানি না, কিন্তু বলতে ভাইয়া দিস ইজ এ কন্টেন্ট ব্রিফ, দিস ইজ এ কন্টেন্ট ব্রিফ। বাট আমি তো জানি কন্টেন্ট ব্রিফ দেখতে কিরকম হয়। সো আশা করি আজকে ক্লাস, আজকে সেশনটা হওয়ার পরে মোটামুটি একটা কন্টেন্ট ব্রিফ দেখতে কিরকম হবে না সেটা নিয়ে অ্যাটলিস্ট আপনাদের কোনো ধরনের এবার স্টেপ বাই স্টেপ মধ্যে প্রথম কথা হচ্ছে ধরে নিতে হবে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের আমি একটু আনসার গুলো দিয়ে থাকি। প্রথমত অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়া পুরো টপিক্যাল ম্যাপ শিখা, অথবা অনেকে বলে যে ভাইয়া সিম্যান্টিক এসইও শিখতে আমার কতদিন সময় লাগবে, ব্যাপারটা বুঝিয়ে। আমি আজকে এখানে একদম কোনো মানে ঘুরে পিছিয়ে কোনো কিছু বলবো না, যেটা অনেস্ট ওটাই বলবো। কিভাবে আপনারা শিখতে পারবেন সেটাও বলে দিব। প্রথম কথা হচ্ছে পুরো সিম্যান্টিক এসইও না, আপনি স্টেপ বাই স্টেপ আসেন। যদি কথা হচ্ছে আপনি শুধুমাত্র টপিক্যাল ম্যাপ শিখতে চান, তাহলে আপনার মিনিমাম 6 মাস সময় লাগবে।
কন্টেন্ট ব্রিফ যদি আপনি শিখতে চান মিনিমাম হচ্ছে আপনার 6 মাস সময় লাগবে। আমার কথা আটকে কাইন্ডলি একটু সবাই কনফার্ম করবেন। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাইয়া? আমার মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে। আচ্ছা ওয়েট আ মিনিট, আমি চেঞ্জ করে ফেলি তাহলে। একটা সেকেন্ড, কথা আটকালে তো সমস্যা। ওয়েট, আমি জাস্ট আমার নেটওয়ার্কটা চেঞ্জ করি। হুম, শোনা যাচ্ছে কিনা? এখন ক্লিয়ার আছে তাইফুর ভাই? এখন মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে। আগের চেয়ে তো বেটার, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে যদি ইন লেকচার বিটুইন যদি কোনো ধরনের ইস্যুস হয় তাহলে আমাকে একটু সাথে সাথে বলবেন, তাহলে ওটা ভালো হয়। আচ্ছা আসেন এবার স্টেপ বাই স্টেপে যাই। প্রথম কথা হচ্ছে সিম্যান্টিক এসইওর আগে আপনি যে জিনিসটা বুঝবেন, এই যে আমার 3টা জিনিস শিখতে হবে, ঠিক আছে? এই 3টা জিনিস শিখার পিছে আমার ইন্ডিভিজুয়ালি কয়টা মানে কতক্ষণ সময় যায়। এখন ব্যাপারটা আমি আপনাকে বলি, আপনি যদি একজন বিগিনার হন, আমাদেরকে এই জিনিসগুলো কেউ বলে নাই, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস শেয়ার করতেছি। আপনার থেকে এখান থেকে যে কোনো একটা ওয়ে সিলেক্ট করতে হবে। আইদার আপনি টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন আর কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশন শিখবেন, না হয় আপনি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং সার্ভিসটা শিখবেন। কেন আমি জিনিসটা বলতেছি দেখেন, আপনি যখন পুরো জিনিসটা শিখে যাবেন তখন আপনি দেখবেন হয়তো আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে আগাচ্ছেন, আপনার এক্সপার্টিস ওখানে থাকবে, অথবা দেখা যাচ্ছে আপনি টপিক্যাল ম্যাপ বানাচ্ছেন আর কন্টেন্ট ব্রিফটা বানাচ্ছেন। সো এখন এই জিনিসটা আপনি ডিসাইড করে ফেলবেন যে আসলে কি আমি কি টপিক্যাল ম্যাপ বানাবো আর কন্টেন্ট ব্রিফ বানাবো, নাকি আমার কন্টেন্ট রাইটিং এর প্রতি একটা আগ্রহ আছে, এই জন্য আমি এখানে অ্যাডভান্স কন্টেন্ট রাইটিংটা শিখবো। ঠিক আছে, এবার তাহলে আমি বলে দিলাম তিনোটা একসাথে শিখতে না যায় আপনি এখনই আজকে ডিসাইড করেন যে আমি কি সিম্যান্টিক কন্টেন্ট রাইটিং শিখবো, নাকি আমি টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন আর কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনটা শিখবো। কারণটা হচ্ছে যখনই আপনি এগুলো সবকিছু শিখার পরে আপনি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, প্রজেক্ট ইজ অলসো গুড, বাট যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন আপনি দেখবেন ওই জবের ডেজিগনেশন একটা জিনিসই লেখা থাকে, যদি সিমেন্টিক এসইও হায়ার করে হয়তো তারা টপিক্যাল ম্যাপ ক্রিয়েটর আর কন্টেন্ট ব্রিফ ক্রিয়েটর 2 in 1 চাচ্ছে, না হয় তারা দেখা যাচ্ছে শুধুমাত্র কি হচ্ছে, শুধুমাত্র কন্টেন্ট রাইটার চাচ্ছে যে সিমেন্টিক এসইও পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি তিনোটাই পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে তিনোটা একসাথে যদি করতে যান তাহলে হিউজ পরিমাণ টাইম যায়, হিউজ পরিমাণ রিসোর্সেস যায়, যেটা ইউজুয়ালি আমাদের মধ্যে ধৈর্যটা থাকে না। আচ্ছা আসেন এবার জিনিসটা আসি, ভাইয়া টাইম লিমিট কিরকম লাগে আমি একটু আগে যে জিনিসটা বলতেছিলাম, টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন যদি A to Z পিওর ডেডিকেশন দিয়ে আপনি শিখতে চান আপনার মিনিমাম 6টা মাস সময় লাগবে। অন দ্য আদার হ্যান্ড কন্টেন্ট ব্রিফ যদি আপনি একদম পিওরলি ডেডিকেশন দিয়ে শিখেন তাহলে সেখানে আপনার হচ্ছে 6টা মাস সময় লাগবে। আর কন্টেন্ট রাইটিং এর কথা যদি আমি বলি, এটা হচ্ছে কমপ্লিটলি আলাদা একটা স্কিল। সো এই স্কিল যদি পুরোপুরি আপনি যদি আয়ত্ত করতে যান এখানে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ এটা প্র্যাকটিসের অনেক ব্যাপার স্যাপার আছে। সো ইন টোটাল কন্টেন্ট রাইটিং এ আপনার মিনিমাম হলেও, যদি আপনি নতুন হন আপনার কন্টেন্ট রাইটিং এর কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনার 1 বছর এখানে চলে যাবে। আর আপনি যদি অলরেডি একজন কন্টেন্ট রাইটার হন তাহলে আপনি 3 মাসের ভিতরে কন্টেন্ট রাইটিং রুলস সবকিছু আয়ত্ত করতে পারবেন। সো প্রথমত টাইম ফ্রেমটা আপনারা একটু বুঝে নেন যে প্রত্যেকটা এই সিঙ্গেল সিঙ্গেল স্কিলটা শিখলে কতদিন সময় লাগতে পারে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, 3টা সিঙ্গেল সিঙ্গেল স্টেপ যদি আপনারা শিখেন, ধরেন আপনি শুধুমাত্র টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনটা বানাইতে পারেন, অথবা শুধুমাত্র কন্টেন্ট ব্রিফ বানাইতে পারেন, অথবা শুধুমাত্র কন্টেন্ট রাইটিংটা পারেন, তাহলে আপনার মার্কেট প্লেসে অ্যাভেলেবল জব আছে, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এগুলাকে উপর কেন্দ্র করেও আপনি গিগ গুলা পাবলিশ করতে পারবেন, তাহলে তো কোনো ইস্যুজ নেই। আচ্ছা টাইম লিমিট সম্পর্কে তো একটা আইডিয়া দিলাম, এখন আমরা দেখবো যে ভাইয়া শিখার জন্য আমাদের কি কি করা উচিত। তো শিখার জন্য আমি সবার আগে বলবো আমরা অলরেডি ইউটিউবের মধ্যে, আমরা যদি সিম্যান্টিক এসইও বিডির মধ্যে চলে যাই, আমি আমাদের চ্যানেলে নিয়ে যাচ্ছি, কোন ভিডিওটা আপনারা দেখবেন সেটা দেখানোর জন্য আমরা অলরেডি রিসোর্সেস নিয়ে একটা ক্রিয়েশন করে রেখেছি। দেখেন, ফ্রম ওয়্যার ইউ ক্যান লার্ন সিম্যান্টিক এসইও, এই ভিডিওটা আপনারা প্রত্যেকে আজকে এখানে সেশনের পর আবার যাবেন দেখবেন। এই ভিডিওর মধ্যে আমরা কোন চ্যানেল আপনাদের দরকার, প্লাস হচ্ছে কোন ব্লগস গুলা পড়তে হবে, অন ক্রল থেকে শুরু করে প্রত্যেকটা ব্লগস এর কথা এখানে বলা আছে, কোন কোন ভিডিওস গুলা দেখতে হবে প্রত্যেকটা ভিডিওস এর কথা বলা হয়েছে, সবকিছু একটা ডিটেল গাইডলাইন ওখানে দেওয়া আছে।
প্রথম কথা হচ্ছে যদি সিম্যান্টিক অ্যাসি আপনি শিখতে চান আপনাকে আর্টিকেলসও পড়তে হবে যেগুলো কোরের লেখা, আপনার ভিডিওসও দেখতে হবে যেগুলো কোরের বিভিন্ন কেস স্টাডিজ আছে, কোরের কোন কোন চ্যানেল ফলো করতে হবে সবকিছু ওখানে ইন ডিটেলস এর মধ্যে দেওয়া আছে। আপনার সিম্পলি যাই ওটা 5 থেকে 10 মিনিট একটা ছোট্ট একটা ভিডিও, ওটা দেখবেন, দেখলে আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে ভাইয়া আমার কি কি করতে হবে, কি কি দেখতে হবে, কি কি দেখতে হবে না। কেন কি কি দেখতে হবে না বলতেছি, কারণ বর্তমানে যেহেতু সিম্যান্টিক এসইওটা খুব বেশি ভালো পারফর্ম করতেছে, তো এটাকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছে। বাট সবচেয়ে বড় কথা মাথায় রাখেন, সবকিছু যদি কন্টেন্ট আপনি কনজিউম করেন আপনি কিছু করতে পারবেন না। যে কোনো একটা জিনিস ফাইনালাইজ করবেন, ওকে ঠিক আছে আমি ইনাকে ফলো করতেছি, ইনি যেভাবে যেভাবে করে বলতেছে আমি উনার কথা মতো মানে নিজের মোটামুটি লাইনটা ক্রিয়েট করতেছি। কজ মেন্টরশিপ ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, বাট ইন দ্য মেইন টাইম আপনি যদি 10 জনের কথা শুনেন তাহলে আপনার কোনো কিছুই আপনি প্রোগ্রেস করতে পারবেন না। ওকে, সো যেটা বললাম প্রথম কথা আমরা বললাম যে ভাইয়া আমরা কি করতেছি, টাইম লিমিট সম্পর্কে বললাম। হয়তো আপনি 2টা স্কিল শিখেন এখান থেকে, অথবা আপনি 3টা স্কিল শিখেন, অথবা আপনি একটা একটা করে শিখেন, হোয়াট এভার দ্য থিংস আর। আমি প্রত্যেকটা সিন ক্লিয়ার করলাম, কি কি পড়তে হবে না পড়তে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে অলরেডি আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা দেখবেন, সেটাও ক্লিয়ার। ওকে, এবার কথা হচ্ছে আসেন কিছু প্র্যাকটিক্যাল স্টেপস এর দিকে যাই। যে একটা টপিক্যাল ম্যাপ বলতে কি বুঝায়, একটা কন্টেন্ট ব্রিফ বলতে কি বুঝায়, একটা কন্টেন্ট রাইটিং রুলস বলতে কি বুঝায়। আমি জানি আজকে আমাদের অডিয়েন্সের মধ্যে প্রায় অলমোস্ট 60-70% হচ্ছে যারা আগে এগুলো কোনো কিছু শুনে নেই। সো তাদের জন্য আমি জিনিসগুলো একটু ক্লিয়ারিফাই করছি, তারপর আস্তে আস্তে আমরা অন্যান্য দিকে যাব। প্রথম কথা হচ্ছে ব্যাপারটা বুঝিয়েন, টপিক্যাল ম্যাপ জিনিসটা কি। একটা টপিক্যাল ম্যাপ হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আপনি বলতে পারেন একটা ব্লু প্রিন্টের মতো। ফর এক্সাম্পল আমরা এখানে প্রত্যেকে তো বাসায় থাকি, ঠিক আছে, বা বিল্ডিং এ, হোয়াট এভার দ্য থিং ইজ, যে কোনো স্ট্রাকচার, বাসা বলেন, বিল্ডিং বলেন, ঘর বলেন, কোনো কিছু বানানোর আগে ইঞ্জিনিয়ার থেকে একটা ব্লু প্রিন্ট নিতে হয়। আর ওই ব্লু প্রিন্ট হচ্ছে সিম্পলি কি জানো, একটা কাগজ। ওই কাগজের কিন্তু মূল্য অনেক থাকে। যারা যারা আপনার ক্রিয়েট করেছেন নিজের বাসার জন্য ওটা মোটামুটি জানবেন। কারণটা হচ্ছে ওই বাসার মধ্যে সবকিছু ইন ডিটেলস দেওয়া থাকে, যে এই বিল্ডিং এর গভীরতা কতটুকু যাচ্ছে, অথবা দ্য থিং ইজ লাইক কোন পাইপ কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় কোন রুম হবে, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা ফ্লোরের জন্য ওখানে ব্লু প্রিন্টের মধ্যে দেওয়া থাকে। সো এই যে টপিক্যাল ম্যাপটাকেও আপনি, এখানে আমরা যে টপিক্যাল ম্যাপ লিখলাম এটাকেও আপনি ওই ব্লু প্রিন্টের মতো করে কি করে ফেলেন, ধরে ফেলেন। এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে কোন কোন টপিক পাবলিশ হবে A to Z পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কি করা থাকে, দেওয়া থাকে, ঠিক আছে। তো এই টপিক্যাল ম্যাপ দেখতে কিরকম হয় আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ফর এক্সাম্পল আমি এখানে যে যে কলামস থাকবে আজকে ওই জিনিসটাই ক্লিয়ারিফাই করব। অলরেডি আমাদের টপিক্যাল ম্যাপ নিয়ে আমাদের ফ্রি ব্যাচেও টপিক্যাল ম্যাপের ক্লাস শেষ, আর আমরা কয়েকদিন আগে একটা পেইড করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম। আলহামদুলিল্লাহ ওখানে আমরা টপিক্যাল ম্যাপ খুব সুন্দর করে A to Z ডিটেলস এ দেখিয়েছি। ওকে, যাই হোক আমরা আজকে খুব বেশি ডিটেলসে যাব না, আমরা জাস্ট এখানে কি করব, আমরা এখানে জাস্ট কি কি কলামস থাকে ওটা বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে টপিক্যাল ম্যাপটা, এটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কলাম হয় সেটা হচ্ছে টপিক, ঠিক আছে। প্রত্যেকটা টপিকের জন্য এক একটা করে আমাদের টাইটেল থাকে, প্রত্যেকটা টাইটেলের জন্য আমাদের মেটা ডেসক্রিপশন থাকে। ভাই জুম করেন, জুম কি এনাফ হয় নাই, জুম কি বুঝে যাচ্ছে নাকি দেখা আরো যাচ্ছে করতে হবে? এখন, এখন দেখা যাচ্ছে মনে ওকে, হয়। যে মেটা ডেসক্রিপশন, ওকে, মেটা ডেসক্রিপশন সাথে সাথে আমরা তার ইউআরএল ফাইনালাইজ করি। তারপর হচ্ছে আমরা তার ইমেজ ইউআরএল ফাইনালাইজ করি, ঠিক আছে। ইমেজ ইউআরএল এর পর আমরা কি ফাইনালাইজ করি, আমরা ইমেজ অল্টারনেটিভ ট্যাগ ফাইনালাইজ করি, এন্ড লাস্ট বাট নট লিস্ট তার একটা পাবলিকেশন ফ্রিকোয়েন্সি থাকে, সেটা আমরা কি করি, সেটা আমরা কি করি, ফাইনালাইজ করি। সো বেসিক এটা আসলে আমরা যদি কলামের সংখ্যা গুনে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কলাম দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একদম বেসিক একটা টপিক্যাল ম্যাপ। এমনও টপিক্যাল ম্যাপ আছে যে আমি ক্রিয়েট করেছি ওখানে 14টা কলাম ছিল। 14টা কলাম কেন, কারণ আরো অনেক কিছু ডিটেলস আসে। ফর এক্সাম্পল লাইক সাপ্লিমেন্টারি কন্টেন্ট আসে, অন্টোলজি আসে, আবার অনেকে আরো অনেক কিছু অ্যাড করা যায়। তো আমি বেসিক কথা নিয়ে আজকে মোটামুটি আগাচ্ছি। রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হইতো। আচ্ছা, রিয়েল লাইফ যদি এখন এক্সাম্পলটা দিতে যাই তাহলে তো ওটা পুরো টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের মধ্যে চলে আসবে। So আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি না, বাট আপাতত এখান থেকে একটু বুঝার চেষ্টা করেন যে একটা স্ট্রাকচার কেমন হয়।
আপনি একটা টপিক্যাল ম্যাপ যদি দেখেন যেটা কোরে ফ্রেমওয়ার্ক নিয়ে ক্রিয়েটেড, ওখানে যদি কখনো যদি এইগুলার কোনো একটা যদি মিসিং থাকে, তার মানেটা হচ্ছে সেটা কোনো টপিক্যাল ম্যাপ না, সেটা হচ্ছে কোরে ফ্রেমওয়ার্ক অ্যানালাইজ করা নাই। কোরে ফ্রেমওয়ার্ক অ্যানালাইজ করে যদি আপনি একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই কলামস গুলো থাকতে হবে। ঠিক আছে, ওকে। সো এটা তো গেল টপিক্যাল ম্যাপ। তো টপিক্যাল ম্যাপ বলতে কিরকম, এই যে প্রত্যেকটা টপিকের মধ্যে আমি যদি এখানে এ লিখি, একটা কথার কথা হচ্ছে এখানে যদি বি লিখি, তার মানে আর এখানে যদি সি লিখি, এখানে আমাদের প্রত্যেকটা টপিক থেকে, অর্থাৎ এর জন্য আমার একটা আর্টিকেল পাবলিশ হবে, বি এর জন্য আমার আরেকটা আর্টিকেল পাবলিশ হবে, সি এর জন্য আমার কি আরেকটা আর্টিকেল পাবলিশ হবে। যতগুলা রো ততগুলো আমার কি আসবে, আর্টিকেল আসবে। কথাটা বুঝার চেষ্টা করি, ঠিক আছে। সো এই একটা আর্টিকেলের টাইটেল থেকে শুরু করে ইমেজ অলট্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা এই যে আমাদের টপিক্যাল ম্যাপ আছে ওটার মধ্যে আমি কি করে ফেলবো, ফাইনালাইজ করে ফেলবো। সো দিস ইজ হোয়াট টপিক্যাল ম্যাপ ইজ। এবার সেকেন্ড যে স্টেপের কথা বললাম, কন্টেন্ট ব্রিফ। আমি অবাক হয়েছি আসলে, আমাকে যখন আমরা পোস্টিং করেছিলাম জব পোস্ট, তখন অনেকে কন্টেন্ট ব্রিফ দিছে আমাকে গুগল ডকসে। সো দ্য থিং ইজ, গুগল ডকের মধ্যে ভাই কখনো কন্টেন্ট ব্রিফ হয় না। কন্টেন্ট ব্রিফটা হয় হচ্ছে আপনার এই যে গুগল শিটের মধ্যে অথবা মাইক্রোসফট এক্সেল এর মধ্যে। কেন হয় সেই জিনিসটাও বুঝাবো এখানে। আমি এখানে ইয়ার জন্য ক্রিয়েট করতেছি, এবিসি টপিক গুলো কিভাবে ইন্টার রিলেটেড হবে সেটা কিভাবে ডিসাইড করা হয়। জি ভাইয়া, ওখানে আসতেছি। সো প্রথম তো হচ্ছে এই যে এবিসি যে জিনিসটা, যে জিনিসগুলো হচ্ছে সেগুলো এতটুকু বুঝে ফেলেন। আমরা টপিক্যাল ম্যাপের মধ্যে শুধুমাত্র টপিকস বের করলাম, ওটার থেকে ওদের জন্য প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এগুলো ফাইনালাইজ করলাম। এবার ইচ এন্ড এভরি এই জিনিসগুলোর মধ্যে আমরা কি করব, কন্টেন্ট ব্রিফে কি করে সেটা বুঝিয়ে, আমি এখানে কন্টেন্ট ব্রিফের স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি। এই যে এইগুলো কন্টেন্ট ব্রিফের স্ট্রাকচার। কন্টেন্ট ব্রিফের স্ট্রাকচার সবার আগে থাকে কন্টেক্সচুয়াল ভেক্টর। কন্টেক্সচুয়াল ভেক্টর কি বুঝাবো, একটু পরে বুঝাবো, বাট প্রথমে আপনি জিনিসগুলো একটু মানে কি লিখলেন সেটা বুঝার চেষ্টা করেন। সেকেন্ড যেটা থাকে সেটাকে বলি আমরা কন্টেক্সচুয়াল, কন্টেক্সচুয়াল হায়ার আর কি, ঠিক আছে। থার্ড যে জিনিসটা থাকে সেটাকে বলি আমরা আর্টিকেল ম্যাথোডোলজি, ঠিক আছে, আর্টিকেল ম্যাথোডোলজি, ওকে। আর লাস্ট বাট নট লিস্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল, কন্টেক্সচুয়াল কানেকশনস, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার যখন টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন করে ফ্রেমওয়ার্ক হিসেবে, সেখানে আপনার থাকবে হচ্ছে 7টা কলাম। আর আপনি যখন প্রত্যেকটা মানে ব্রিফ ক্রিয়েট করবেন, তখন আপনার কলাম থাকবে 4টা, 4টার বেশি কখনো কলাম হয় না। আসেন এগুলো একটু বোঝার চেষ্টা করি, এই জিনিসগুলো কি। প্রথম কথা হচ্ছে, যেহেতু আমরা এখানে 98% ট্রেডিশনাল এসইও তে থেকে আসছে, তো ট্রেডিশনাল এসইও এর ভাষায় আমি এটা বোঝানোর চেষ্টা করবো, বাট সেম টু সেম জিনিসগুলো না, বাট তারপর আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে যে আপনি আমাদের কন্টেক্সচুয়াল ভেক্টরটা দেখতেছেন, এই কন্টেক্সচুয়াল ভেক্টরটা হচ্ছে সহজ কথা বলতে গেলে হেডিং, ঠিক আছে। এখন মনে করেন আমি যদি এখানে আমার টপিক নাম্বার এ হলো অন পেজ এসইও, এই টপিকটা নিয়ে আমি অলরেডি ওয়ার্কশপে কথা বলছিলাম, যাই হোক আজকে আরেকটু ডিটেলস এর মধ্যে চলে যাচ্ছে। তো ধরে নেন অন পেজ এসইও ছিল আমার টপিক, ওটার জন্য আমি টাইটেল টাইটেল সবকিছু ক্রিয়েট করলাম। এখন অন পেজ এসইও নিয়ে আমি কি করব, একটা ব্রিফ বানাবো। প্রত্যেকটা আর্টিকেলের জন্য একটা আলাদা আলাদা ব্রিফ হয়। কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া কেন ব্রিফ বানাই, প্রথমে পুরো জিনিসটা বুঝিয়ে দিব, তারপর বলবো যে কেন আমরা ব্রিফ বানাই। এই যে কন্টেক্সচুয়াল যে ভেক্টরটা আছে, এটাকে সহজ করে আপনি বুঝেন, এটা হচ্ছে আমাদের হেডিং। ফর এক্সাম্পল, আমার যদি কোন একটা হেডিং হয়, যেরকম আমি যদি এভাবে লিখি অন পেজ এসইও, আমি একদম সিম্পল করে লিখতেছি, এগুলো কিন্তু কোনো সিমেন্টিক রুলস অ্যাপ্লাই করতেছি না, একদম বোঝানোর জন্য। এ কমপ্লিট গাইড, এ কমপ্লিট কি গাইড, ঠিক আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার H1, তাই না। এই জিনিসটা হচ্ছে কি আমার H1, ব্যাপারটা বুঝার চেষ্টা করি। তো এই যে আমি এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে অন পেজ এসইও এই কমপ্লিট গাইডটা লিখলাম না, এটা হচ্ছে আমার একটা কন্টেক্সচুয়াল ভেক্টর। এই যে হায়ারার্কি মানে হচ্ছে এই যে H1 H2 H3 হেডিং লেভেলস যদি আমি বলি, সেটা হচ্ছে কি আমার হায়ারার্কি। এবার আমি যদি আরেকটা মানে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, লাইক হোয়াট ইজ অন পেজ এসইও, কথা হইলো এরকম যদি লিখি, এটা হয়ে গেল আমার কি H2, কথাটা বুঝিয়ে। তার মানে হচ্ছে আমি বলতেছি এই যে কন্টেক্সচুয়াল ভেক্টর যে জিনিসগুলো হচ্ছে, এটা প্রত্যেকটা হচ্ছে আমার হেডিংস। আর আমার এখানে যে জিনিসটা হচ্ছে, এই একটু আগে আমি যে জিনিসটা বললাম, লাইক
এদের যে হেডিং লেভেল এদেরকে বলি আমরা কন্টেক্সচুয়াল হায়ারার্কি। কেমনে করতে হয় না করতে হয় এগুলো সবকিছুর আলাদা আলাদা রুলস আছে, বাট আমি নর্মালি একটু বোঝানোর জন্য এই জিনিসগুলো বুঝাচ্ছি। ওকে, সো নাও দ্য থিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আর্টিকেল ম্যাথোডোলজিটা কি ভাইয়া এটা একটু বুঝান। আর্টিকেল ম্যাথোডোলজি হচ্ছে আপনি এখানে আপনার রাইটারকে কমপ্লিট গাইডলাইন দেন। ফর এক্সাম্পল আপনার স্টার্টিং সেন্টেন্স কি হবে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস আপনি এখানে প্রোভাইড করেন, তারপর কোন কোন ধরনের কন্টেক্সচুয়াল টার্মস ইউজ করতে হবে। অনেকে এই জিনিসগুলো নিয়ে আসলে একটু কনফিউজ হচ্ছে, কন্টেক্সচুয়াল টার্মস কি। এটার জন্য আমি বলবো আমাদের ইউটিউবে অলরেডি এগুলো নিয়ে ভিডিওস আছে বেসিক্স নিয়ে, আর যদি না থাকে আমরা আরো সামনে পাবলিশ করবো, বাট আপাতত বলছি এগুলো হচ্ছে সিম্যান্টিক এসইওর কিছু ভোকাবুলারি। সো আপনি আপনার রাইটারকে প্রপারলি গাইডলাইন করবেন। ইনফ্যাক্ট ওই যে এই প্রত্যেকটা হেডিং এর জন্য, এই এক একটা হেডিং এর জন্য কিন্তু এক একটা আর্টিকেল ম্যাথোডোলজি, ঠিক আছে। এই হেডিং এর জন্য ওয়ার্ড কাউন্ট কত হবে, আর আপনি এটাকে কিসের জন্য অপটিমাইজ করতেছেন, আপনি এটাকে ফিচার স্নিপেটের জন্য অপটিমাইজ করতেছেন, আপনি এটা কিসের জন্য করতেছেন, প্রত্যেকটা জিনিস এখানে কি করা থাকে, এখানে ইন ডিটেলস দেওয়া থাকে। রাইটারের বাইরে গিয়ে কাজ করার কোনো স্কোপ নেই, আপনি ওকে যা ডিটেলসটা দিবেন সে সেটাই ফলো করে আপনার জন্য এটা কি করবে, একটা এটার জন্য হেডিংস গুলো লিখবে, হেডিং এর লাইক ডেসক্রিপশন বা হোয়াট এভার দ্য থিং ইজ, প্যারাগ্রাফ স্টাইল সবকিছু লিখবে। আর লাস্ট বাট নট লিস্ট সবার মনে একটা কোয়েশ্চেন আসে যে এই যে ইন্টারনাল লিঙ্কিং ভাইয়া কেমনে করে বা কোথায় ইয়া করে, আপনার তো টপিক্যাল ম্যাপের মধ্যে কোথাও ইন্টারনাল লিঙ্কিং বলে কোনো কিছুই আপনি বলেন নাই, তো আমরা বুঝবো কি আমরা কোনটার সাথে কেমনে ইন্টারনাল লিঙ্কিং করে। এখন আমি আপনাকে বলি আমরা এখানে যে ওয়ার্ডস গুলো ইউজ করছি, আর্টিকেল ম্যাথোডোলজি, কন্টেক্সচুয়াল কানেকশন, কন্টেক্সচুয়াল হায়ারার্কি, এগুলো সবগুলো কিন্তু পেটেন্ট থেকে আসছে। পেটেন্টে যেভাবে করে বলা আছে আমরা ওই ওয়ার্ড গুলো কি করছি এখানে ইউজ করছি, বাট ট্রেডিশনাল এসইওর ভাষায় কথা বলতে গেলে এটাকে বলবো আমরা ইন্টারনাল লিঙ্কিং। কথা কি বুঝে গেছে? কিন্তু ইন্টারনাল লিঙ্কিং বলতে পেটেন্টে বলতে কিছুই নাই। পেটেন্টে গিয়ে আপনি যখন কখনো কোন পেটেন্ট পড়েন কোথাও ইন্টারনাল লিঙ্কিং বলতে কিছু পাবেন না, আপনি পাবেন যে কন্টেক্সচুয়াল কানেকশনস। সো এই জন্য আমরা ওই ওয়ার্ডস গুলো ইউজ করছি। সো দ্য থিং ইজ এই যে কন্টেক্সচুয়াল কানেকশনস এর মধ্যে আমরা এখানে ওটাকে ক্লিয়ার করে ফেলি। ফর এক্সাম্পল আমার এখানে আমি ইয়া করব যে আমার ধরেন এটা নিয়ে কথার কথা আমার আরেকটা আর্টিকেল আছে, ওখানে আমি এটাকে কি করতে চাচ্ছি, ইন্টারনাল লিঙ্ক করতে চাচ্ছি। সো এখানে আমি সুন্দর করে কি করব, আমি এখানে কোটেশনের ভিতরে আমার কি করব, আমার অ্যাঙ্কার টেক্সটটা দিব, ঠিক আছে। অ্যাঙ্কার টেক্সটের পরে আমি জাস্ট আমার গাইড করে দিব যে কোন আর্টিকেলে, লাইক www ডট একটা অ্যাড্রেস থাকবে তো তাই না, ও অ্যাড্রেসের এখানে কি করে ফেলবো আমি লিখে দিব। তাহলে এটা দেখলে হবে কি, আমার যে কন্টেন্ট পাবলিশার, ঠিক আছে, সে বুঝবে ওকে এটার জন্য তো এই আর্টিকেল মেথডোলজি হিসেবে আমার এই লেখাটা আসছে, এখানে যদি আমার ইন্টারনাল লিঙ্ক করতে হয় তাহলে এই অ্যাঙ্কার টেক্সট থেকে আমার ইন্টারনাল লিঙ্ক করতে হবে, আর এটা থেকে আমার এই পেজকে ইন্টারনাল লিঙ্ক করতে হবে। এই পেজগুলো কই থাকবে, ফর এক্সাম্পল আমি বলতেছি এটা হচ্ছে আমার পেজ নাম্বার ধরেন এ, পুরোটা পেজে এখানে আমি পেজ সি কে কি করতেছি, পেজ সি কে ইন্টারনাল লিঙ্ক করতেছি। এই পুরো পেজ সিটা কিন্তু এখানেই আছে। কথা কি বুঝে গেছে? টপিক্যাল ম্যাপ দেখে কিন্তু আপনি ইন্টারনাল লিঙ্কের স্ট্রাকচার বুঝতে পারবেন না, বাট আপনি যদি কথা হচ্ছে আপনি যদি কি বুঝেন, আপনি যদি কন্টেন্ট ব্রিফ প্রপারলি বানাইতে পারেন তাহলে ইন্টারনাল লিঙ্ক স্ট্রাকচারটা আপনি ক্লিয়ারলি বুঝে ফেলবেন। সো বুঝিয়েন স্টেপ বাই স্টেপ কিরকম যাচ্ছে। টপিক্যাল ম্যাপে প্রথমত আপনি এক একটা টপিক 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 বের করে করে দিচ্ছেন, ওই একটা টপিকের উপর সিম্যান্টিক এসইওতে একটা জিনিস মাথায় রাখবেন, কন্টেন্ট ইজ দ্য কিং। কারণ সিম্যান্টিক এসইওর মধ্যে ব্যাকলিংস কে এত বেশি প্রায়োরিটাইজ করা হয় না, কন্টেন্ট কে প্রায়োরিটাইজ করা হয় বেশি। সো ওই জিনিসের জন্য নর্মালি আমরা ট্রেডিশনালের মধ্যে যেভাবে করে করি আমরা কিওয়ার্ডের পর কমপ্লিট পাওয়ার যেটা থাকে মোস্ট অফ দ্য কেসেস এর মধ্যে রাইটারের কাছেই থেকে যায়। আমরা তাকে কিওয়ার্ড প্রোভাইড করে হয়তো হালকা পাতলা কিছু ইনস্ট্রাকশন দিই, বাকি সব সে তার মতো করে কি করে লিখে আনে, ঠিক আছে। বাট ব্যাপারটা বুঝিয়েন সিম্যান্টিক এসইওর মধ্যে এরকম হয় না, আপনাকে রিসার্চ করতে হয়। কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশন আমরা যখন শিখাবো তখন দেখাবো যে আর্টিকেল মেথোডোলজি কিভাবে লিখতে হয়, কেমনে একটা প্রপার কন্টেক্সচুয়াল ভেক্টর ক্রিয়েট করতে হয়, কেমনে কন্টেক্সচুয়াল ফ্লোটা কারেক্ট রাখতে হয়। মানে এখানে কোনো কিছু রাইটারের বাইরে গিয়ে করার, আপনার ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে করার সাধ্য নাই। এই জন্য পিন পয়েন্ট কারেকশন পারফেকশন এখানে চলে আসে। কথাটা বুঝিয়ে। সো দ্য থিং ইজ প্রথম স্টেপে আপনি যখন শিখবেন আপনি টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন করলেন, তারপর হচ্ছে কন্টেন্ট ব্রিফটা আপনি ক্রিয়েট করলেন। নাও দ্য থিং ইজ কন্টেন্ট রাইটিং এর কোরের 200টা রুলস আছে, ঠিক আছে। 200টা রুলস এর মধ্যে আমি আজকে 2টা রুলস এর কথা বলি। ফর এক্সাম্পল অলওয়েজ বি টু দ্য পয়েন্ট, লাইক আপনাকে যখন কোনো কিছু, ফর এক্সাম্পল আমি
একটা জিনিস বলি, আপনাদের প্রত্যেকে রিলেট করতে পারবেন। প্রত্যেকে প্রচুর পরিমাণে ইউটিউব দেখি, ঠিক আছে? এখন ইউটিউবের মধ্যে কথার কথা হচ্ছে, আপনি সার্চ করলেন বিপিএল লাইভ স্কোর, কথাটা বুঝিয়েন, লাইভ স্কোর বিটুইন কার কার খেলা চলতেছে, আছে খুলনার খেলা চলতেছে আর রাজশাহীর খেলা চলতেছে, আপনি এটা নিয়ে ইগার, ঠিক আছে? আপনার এটা জানতে ইচ্ছে করতেছে, তো আপনি কি করলেন? ইউটিউবে সার্চ করলেন, জেনারেলি গুগলেই করেন, বাট ধরে নেন যে আপনি ইউটিউবে সার্চ করলেন লাইভ স্কোরটা দেখার জন্য। এখন প্রথম যে পেজটা ওপেন হলো, আপনার ইন্টেন্টটা কি? আপনার ইন্টেন্ট হচ্ছে সাথে সাথে সে আপনাকে কি করবে, আপনাকে লাইভ স্কোরটা বলে দিবে। বাট সে যদি সাথে সাথে লাইভ স্কোরটা না বলে, হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, এটা ব্লাড বলে টলে, আজকে আমাদের হোস্ট এটা আছে ওইটা আছে ওইটা বলে যদি টাইমটা দীর্ঘ করে, আপনার কি সে কন্টেন্টের প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট থাকবে নাকি থাকবে না? ইন জেনারেল থাকবে না। ভিডিও কন্টেন্টের জন্য তো ইন জেনারেল থাকে না। তো আর আমরা যে কন্টেন্ট পাবলিশ করতেছি সেটা তো হচ্ছে আর্টিকেল, তাই না? ওই আর্টিকেলের প্রতি তো মানুষের কন্টেন্ট মানে ইন্টারেস্ট আরো কম থাকে। ইন জেনারেল আমরা ভিডিও দেখতে বেশি পছন্দ করি, পড়তে একটু একটু কম পছন্দ করি। তো আর্টিকেলের মধ্যেও যদি আপনি আপনার আনসারটাকে ডিলে করেন, তাহলে তো ওই যে ইউজার আপনার এখানে আসছে, যে ইনফরমেশন নেওয়ার জন্য আসছে, সে তো আর ওখানে থাকবে না, থাকবে থাকবে না। সো এটা একটা জাস্ট ছোট্ট একটা রুলস বললাম, এরকম একটা 200টা রুলস আছে। আরেকটা রুলস হচ্ছে কোয়েশ্চেন আনসার পেয়ার্স। কোয়েশ্চেন আনসারে একটা পেয়ার করতে হয়, কেমনে করতে হয় ওগুলো পরে আমরা ডিসকাশনে আসবো। সো দ্য থিং ইজ এটাই। ভাই মাইক কারণ, ওকে। সো দ্য থিং ইজ প্রপার যদি স্ট্রাকচারে, ভাই মাইকটা কাইন্ডলি সবাই অফ করবেন। ফাহাদ রহমান ভাই মাইকটা একটু কাইন্ডলি অফ করেন। ওকে, সবাই মিউট অল, ওকে। আমরা আবারও চলে যাই, ডিস্ট্রাকশন যাতে না হয়। সো যেটা বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে আপনার টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন, টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন শিখবেন। আহ ভাই আরেকবার রুলস গুলো বলবেন কাইন্ডলি। রুলস আসলে এরকম শর্টকাটে বললেও তো কোনো লাভ হবে না, আমি জাস্ট হিন্ট দেওয়ার জন্য বলতেছিলাম। একটা হচ্ছে কোয়েশ্চেন আনসার পেয়ার্স, আর একটা হচ্ছে টু দা পয়েন্ট, ডু নট ডিলে দ্য আনসার। এগুলো ছোট ছোট রুলস আর কি। যাই হোক, এবার আমি যা বলতেছিলাম, সো যে কোনো সিম্যান্টিক এসইও প্রজেক্ট যদি আপনাদের হাতে আসে, প্রথমত তার টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হয়, তারপর কন্টেক্সচুয়াল কন্টেন্ট ব্রিফ বানাইতে হয়, সবার শেষে হচ্ছে আপনার যদি আর্টিকেলস মানে রাইটিং রুলস এর মধ্যে খুব ভালো একটা হাত থাকে, বা মানে আপনি যদি খুব ভালো বুঝতে পারেন, তখন গিয়ে আপনি রাইটারদেরকে কি করবেন, ট্রেন করবেন। রাইটারদেরকে ট্রেন কেন করবেন সেটা আমি আপনার বলি। আপনার এখানে তো জাস্ট একটা হিন্টস দেওয়া থাকবে, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। তারপর তো রাইটার রিসার্চ করবে, তাই না? ওই রিসার্চ কেমনে করবে, কি কি অ্যাড করা যাবে না, কি কি অ্যাড করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলাই হচ্ছে ওই ট্রেনিং ফেজের মধ্যে আসে। মানে এখানে যে জিনিসটা বললাম, এই যে কন্টেন্ট রাইটিং কিন্তু দুই ভাবে ইয়া হচ্ছে, একটা হচ্ছে আপনি যখন নিজে শিখবেন, আরেকটা যদি আমি বলি হচ্ছে যখন আপনার হাতে প্রজেক্ট চলে আসছে তখন আপনি কি করবেন, আপনি তো নিজে কন্টেন্ট রাইটিং করবেন না। এই কোডের কোর্সের মধ্যে কিভাবে একটা রাইটারকে ট্রেন করতে হবে সিম্যান্টিক এসইও রুলস এর উপরে, সেটাও দেখানো হয়েছে। সো ওইটাও হচ্ছে পার্ট। সো মোটামুটি এটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটাকে শেখার জন্য আমি বারবার বলতেছি, খুব বেশি মানে আপনারা গোলমাল করে ফেলিয়েন না। সিম্যান্টিক অ্যাসিও এরকম না যে আজকে শুরু করছে এক সপ্তাহের মধ্যে শেষ, বা এটা বাংলাদেশে অন্যান্য 10টা কোর্সের মতো না যে লাইক ঠিক আছে ভাই 3 মাসের মধ্যে 5,000 টাকা দিয়ে আমরা কোর্স শেষ করে ফেলছি, নাথিং লাইক দ্যাট। এটা খুবই হাই স্কেল, হাই ভ্যালিউ কন্টেন্টের হাই ভ্যালিউ একটা এলিমেন্ট। আপনি যদি প্রপার, যদি ভালো মতো শিখেন, আপনি 6টা মাস, আমি আপনাদের একটা কথা বলি, 6টা মাস প্রপারলি যদি সিম্যান্টিক অ্যাসিওর পিছে দেন, একটা প্রজেক্ট যদি আপনি নেন, আপনার থেকে আল্লাহর রহমতে ডানে বামে কোথাও তাকাইতে হবে না। কারণ সিম্যান্টিক অ্যাসিওর মধ্যে ক্লায়েন্টরা ওইরকম করে পেমেন্ট করে। ওইরকম করে কেন পেমেন্ট করে, হাই স্কেল পেমেন্টটা কেন থাকে সেটা আমি আপনাকে বলি। কারণ ইন জেনারেল আমি আপনাকে যদি কম্পারিজনে যাই, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে এসইও হচ্ছে একটা স্ট্র্যাটেজি, পিপিসি হচ্ছে একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? নাও দ্য থিং ইজ, এসইও হচ্ছে পিপিসি কে ক্লায়েন্টরা একটু বেশি প্রায়োরিটি দেয়। প্রায়োরিটি দেওয়ার রিজনটা হচ্ছে কি, কারণ সেটা একটু কুইক রেজাল্ট দেয়। ব্যাপারটা বুঝিয়ে, আর ওটা আর আমাদের এসইওটা একটু ডিলে করে রেজাল্ট দেয়, বাট ওটা হচ্ছে খুবই সাস্টেনেবল। এবার সিম্যান্টিকের দিকে যদি আমরা আসি, সিম্যান্টিক কিন্তু আসলে খুব ভালো রেজাল্ট দেয়, কুইক রেজাল্ট দেয় না। যে কোনো প্রজেক্ট আপনি সিম্যান্টিক্স এসইও যদি প্রপারলি অ্যাপ্লাইও করেন, তাহলে আপনার ওটা মিনিমাম 6 থেকে 8 মাস, মিনিমাম 6 থেকে 8-9 মাস লেগে যায়। বাট তারপর যে রেজাল্ট গুলো আসে, আপনারা অলরেডি অনলাইনের মধ্যে দেখেছেন কত বড় বড় স্পাইকস আসে। সো ওটা কিন্তু ক্লায়েন্ট খুব বেশি পছন্দ করে। সো যদি বাই এনি চান্স, বাই এনি চান্সের জন্য বলছি, কারণ 6 মাস ধৈর্য ধরে শেখাটাও কিন্তু অনেকটা বড় একটা জিনিস,
ঠিক আছে? সো বাই এনি চান্স কেউ যদি শিখে ফেলে তাহলে তার আল্লাহর রহমতে আর কোনো কিছু চিন্তা করার নাই। আর আমরা অলরেডি ওয়ার্কশপের মধ্যে একটা টপিক্যাল ম্যাপের ভ্যালু কত সেটা আলোচনা করছি। আপনাদের যদি আসলে জানার থাকে, আপনার ওয়ার্কশপ যারা করেছে এখানে অনেকে আছে, তো ওদের থেকে জিজ্ঞেস করতে পারবেন। সো দিস ইজ হোয়াট আ রোড ম্যাপ উড লুক লাইক। এখন আপনাদের এই জিনিসগুলো নিয়ে যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন, কোয়েশ্চেন আনসারের পরে আমরা সেশনটা শেষ করে ফেলবো। ওকে, একটা একটা করে আমি কোয়েশ্চেন নিচ্ছি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি শুরু থেকে নিচ্ছি। ওকে, ভাইয়া পাবলিকেশন ফ্রিকোয়েন্সিটা একটু বলবেন? আচ্ছা, পাবলিকেশন ফ্রিকোয়েন্সি নিয়ে একদম সহজ করে যদি বলতে যাই, আপনার পার্সেন্টেজের কথা বলা হয় কোডের ফ্রেমওয়ার্কের মধ্যে। ফর এক্সাম্পল, আপনার টপিক্যাল ম্যাপের মধ্যে যদি 100টা টপিক থাকে, কথাটা বুঝিয়েন, আপনার টপিক্যাল ম্যাপের মধ্যে 100টা টপিক, তার মানে 100টা আর্টিকেল। এবার এই 100টা আর্টিকেলের জন্য তো আমি 100টা কি করছি, কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করছি। কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করার পরে আমি কি করলাম, আর্টিকেল লিখলাম, তার মানে আমার কাছে এখন 100টা আর্টিকেল রেডি আছে। এবার প্রথম দিনে আপনাকে 40% অফ দ্য আর্টিকেল পাবলিশ করে দিতে হবে। রিজনটা কি? যখন আপনি বাল্কের মধ্যে পাবলিশ করবেন গুগলের কাছে, যখন ক্রলার এটা দিবে কোন একটা নলেজ ডোমেনের মধ্যে এত আকারে পাবলিকেশনটা হচ্ছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ নিউ কম্পিটিটর আউট দেয়ার। তো প্রথম কাজই হোক, আপনার যদি 4,000, একটা কথা হচ্ছে, আপনার যদি 10,000 নোটস এর অথবা আর্টিকেলস এর কি থাকে, একটা টপিক্যাল ম্যাপ থাকে, তার মানে ওটারও আপনি কি করে ফেলবেন, 40% প্রথম ধাপে প্রথম দিনে কি করে ফেলবেন, পাবলিশ করে ফেলবেন, যখন সবকিছু রেডি থাকবে। তারপরেটা হচ্ছে আপনি কোন রকম প্যাটার্নলেস পাবলিকেশন করবেন। মনে করেন আজকে থেকে 2 দিন পরে আপনি হচ্ছেন কি করলো, 5টা পাবলিশ করছেন, আবার 3 দিন পরে একটা পাবলিশ করছেন, আবার 5 দিন পরে 10টা পাবলিশ করছেন। মানে প্যাটার্নের মধ্যে রাখবেন না। প্যাটার্নে রাখলে হবে কি, গুগল মানে আমাদের যে প্রোগ্রামেটিক এসইও যে জিনিসটা আছে সেটার মধ্যে কিন্তু প্যাটার্নলেস ওয়েতে পাবলিশ করে না, ওটাকে প্যাটার্নফুল ওয়েতে কি করে, পাবলিশ করে। তা ওখানে সেট করে দেওয়া থাকে যে তুমি আজকে এত দিনের মধ্যে এতটা লিখবা, আর তুমি এই টাইমের মধ্যে কি করবা, পাবলিশ করবা। অথবা গুগল মানে মেশিন যেভাবে করে পাবলিশ করে, গুগল ওটা মোটামুটি ধরে ফেলে। তো আপনি কখনো এটা মেনটেন করবেন না, এই যে আজকে রাত 3টা বাজে আমি একটা করছি, কালকে রাত 3টা বাজে আরেকটা করবো, পরশু রাত, এরকম না। সিম্পল ওয়ে যদি বলতে যাই পাবলিকেশন ফ্রিকোয়েন্সিতে, হোয়াট এভার দ্য নাম্বার অফ ইউ টপিক্যাল ম্যাপ ইজ, পাবলিশ দ্য 40% অ্যাট ওয়ান্স। প্রথমে এটা শেষ করবেন, তারপর স্টেপ বাই স্টেপ প্যাটার্নলেস ওয়েতে আপনি এগুলো কি করে যাবেন, পাবলিশ করে যাবেন। আশা করি আফসিন ভাই, সিয়াম ভাই ক্লিয়ার হয়েছে। ভাইয়া ব্যাচ 2 কবে আসতে পারে? আমাদের ব্যাচ 1 অলরেডি রানিং। ব্যাচ 1 আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। 2 এর জন্য যদি বলে, আমরা 2 নিয়ে এখন আপাতত চিন্তা করতেছি না, যদি কখনো চিন্তা ভাবনা করি তাহলে ইনশাল্লাহ জানাবো। ভাইয়া টপিক্যাল ম্যাপের সেকেন্ড পেড ওয়ার্কশপ আবার কবে শুরু করবেন কাইন্ডলি জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ওয়ার্কশপ কিন্তু খুব ভালো গেছে, 2 দিন আগে গেল, এটা 17 তারিখে। সো অ্যাজ ইউজুয়াল আমরা সেকেন্ড টপিক্যাল ম্যাপ ওয়ার্কশপ নিয়ে আপাতত কোনো কিছু ভাবতেছি না। যদি ভাবি তাহলে ওটা হবে একদম লিমিটেড সিট, যেভাবে এভাবে এর জন্য আমাদের লিমিটেড সিট ছিল 20 জনের। ওই 20 জন আল্লাহর মতো আধা ঘন্টার মধ্যে সিট ফিল আপ হয়ে গেছে। ওর পরেও কিন্তু 50 জনের আমাদের একটা ওয়েটিং লিস্ট আছে। লাইক ওরা অলরেডি বলছে যে ভাইয়া সেকেন্ড ওয়ার্কশপ হইলে আমাদেরকে জানেন। সো যদি কখনো পাবলিশ করা হয়, সো আই হোপ আমরা ওখানে ওয়েটিং লিস্ট থেকে প্রায়োরিটি দিব, তারপরও কিন্তু গ্রুপের মধ্যে আমরা পাবলিশ করব। ওকে, তারপর ভাই আপনি রেকর্ডেড ভিডিও গুলা কোথায় আপলোড করেন? জি ভাইয়া, এই রেকর্ডেড ভিডিওটার সবকিছু, অডিও ভিডিও সবকিছু ট্রান্সক্রিপ্ট রেডি হওয়ার পরে কালকে বিকাল 6টা বাজে অথবা তার আগে সিম্যান্টিক এসইও বিডি যে ইউটিউব চ্যানেল আছে সেটা আমরা আপলোড করে দিব, ঠিক আছে? তারপর মহিদুল খান ভাই বলছে, ভাই আপনার ফ্রি ওয়ার্কশপের ভিডিওগুলো কি ইউটিউবে পাওয়া যাবে? জি ভাইয়া, ইনশাল্লাহ। আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল যেখানে আমরা পেটেন্ট নিয়ে কথা বলছিলাম, ওটার মধ্যে একটু অডিও রিলেটেড ইস্যু ছিল বলে আমরা ওটা পাবলিশ করিনি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতেছেন যে আমরা অলরেডি কিন্তু রেকর্ড করতেছি। এটা আমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আহ, হতে সময় লাগে, পুরোটা আমরা শেষ করে আপলোড করে দিব, একদিনের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, লাস্ট সেশন আর আজকের সেশন ভিডিও কি পাওয়া যাবে? লাস্ট সেশনেরটা ভাইয়া পাবেন না, কিন্তু আজকেরটা ইনশাল্লাহ পাবেন। থ্যাংক ইউ ভাইয়া, আমিও সেকেন্ড ব্যাচের জন্য ওয়েট করতেছি। সেকেন্ড ব্যাচের জন্য আসলে অনেকে ওয়েট করতেছে, আর আমাদের ইনশাল্লাহ সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ খুব ভালো করতেছে, আমরা ওখান থেকে কয়েকজন আসলে সাকসেস স্টোরি পাচ্ছি। বাট হ্যাঁ, ওখানে প্র্যাকটিক্যাল স্টেপসে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি, থিওরিটিক্যালটা শেষ করে তারপর আমরা সেকেন্ড ব্যাচে যদি চিন্তা করি তাহলে ইয়া করবো। আচ্ছা, কন্টেন্ট ব্রিফ ওয়ার্কশপ কবে হবে? কন্টেন্ট ব্রিফ ওয়ার্কশপটা আমরা আপাতত ভাবি নাই। আমরা আপাতত টপিক্যাল ম্যাপ ওয়ার্কশপ নিয়ে একটা ওয়ার্কশপই করছি। যদি কখনো কন্টেন্ট ব্রিফ ওয়ার্কশপ আমরা প্ল্যান করি তাহলে টপিক্যাল ম্যাপ ওয়ার্কশপের 5টা ওয়ার্কশপ শেষ করব,
তারপর আমরা হচ্ছে যে কন্টেন্ট ব্রিফ ইয়াটা করবো, মানে ওয়ার্কশপে নিয়ে আসবো। ভাইয়া ফুল সিম্যান্টিক এসইও কোর্স কি আসতে পারে? কখনোই আসবে না ফুল সিম্যান্টিক এসইও কোর্স, কজ আমরা কেউ এতই ফ্রি নাই যে লাইক 3 মাস ধরে বা 10 মাস ধরে ক্লাসেস করায় যাব বা এরকম এরকম নেই। সর্বোচ্চ আসলে ওয়ার্কশপ টাইপস এর আসবে হৃদয় ভাই। ওকে শাহিদ ভাই, আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল? আপনি বলতে পারেন। শাহিদ ভাই হাত তুলছে, কোয়েশ্চেন নেই। আচ্ছা তৌহিদ ভাই, আপনার কোয়েশ্চেন আছে ভাই। আজকে তো একটা বেসিক ধারণা গেল, নেক্সট কোন সেশন আর হবে কি যেটা ডিটেলস দেখানো হবে? দেখেন আমি আপনাদের খুব ক্লিয়ারলি বলি, সিম্যান্টিক অ্যাসিড বিডির মধ্যে 3টা প্রোগ্রাম চলতে থাকে, ঠিক আছে? প্রথম প্রোগ্রামটা হচ্ছে আমরা প্রত্যেকটা শনিবারের মধ্যে ফ্রি আমরা এরকম সেশনস করি, গ্রুপের মধ্যে পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথাবার্তা বলা হয়। তো ওই কথাবার্তা নিয়ে যে টপিক খুব বেশি প্রবলেম ফেস করতেছে সবাই, ওই টপিকের সলিউশন নিয়ে আমি শনিবারে একটা ফ্রি কি করি, আমার সেশনস রাখি, ঠিক আছে? প্লাস হচ্ছে আমরা ফ্রি আমরা ট্রেনিং প্রোগ্রাম রান করি, যেটা আমাদের অলমোস্ট 3 মাস হয়ে গেছে। সো ওই ফ্রি প্রোগ্রামস গুলো হচ্ছে প্রত্যেক উইকে একদিন করে ক্লাসেস থাকে, ওখানে A to Z সবকিছু ক্লিয়ার করা হয়। আর 3 নাম্বার প্রোগ্রামটা হচ্ছে অনেকে আছে যে প্রজেক্ট নিয়ে ফেলছে, এখন তাদের সিম্যান্টিক অ্যাসিও শিখতে খুব মানে বেশি টাইম নেই, ওদের জন্য হাই রিকোয়েস্টে আমরা পেড প্রোগ্রামটা আনি, বাট ফর লিমিটেড সিটস। ফর এক্সাম্পল 20 জন 15 জন এরকম করে, যাতে 1:1 সেশন ক্লিয়ার করা যায়, প্রত্যেকের এক একজনের প্রবলেমস গুলো যাতে আমি শুনতে পারি আর আমি যাতে ওটা ক্লিয়ার করতে পারি, দ্যাটস দ্য থিং। সো ওই জিনিসটা হচ্ছে আমরা হাইয়েস্ট মাসে একটা করব, বিকজ টাইম স্কেজুল মিলে না। সো মাসে একটা করি, আর ওটা পাবলিশ করার সাথে সাথে এরকম থাকে, যদি সিট লিমিট 20 জন হয়, 5 মিনিট 10 মিনিটের ভিতরে যদি 20 জন ফিল হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওটা অফ করে দিই। ইন কেস যদি 2 দিনের মধ্যে যদি 20 জন ফিল হচ্ছেন, তাহলে আমরা অফ করি না। 20 জন ফুলফিল হওয়ার সাথে সাথে আমরা কি করে ফেলি, ওটা অফ করে ফেলি। তাহলে আপনারা কাইন্ডলি বুঝিয়েন যে এখানে 3 ধরনের প্রোগ্রাম চলে। 1 নাম্বার প্রোগ্রাম হচ্ছে আমাদের ফ্রি সেশনস, যেটা প্রত্যেকটা শনিবার রাত 10টায় হবে। আপনারা গ্রুপে যে প্রবলেমস গুলো বলবেন ওটার উপর আমি সেশনস নিয়ে আসবো, এখানে আমার নিজের কোনো স্বাধীনতা নেই। 2nd নাম্বার হচ্ছে আমাদের ব্যাচ ট্রেনিং প্রোগ্রাম, যেটা 1 চলতেছে, 2 ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমরা আনবো। আর সিট লিমিটস ওটারও খুব বেশি মানে আমরা রাখবো না। সিট লিমিটস বেশি না রাখার রিজনটা হচ্ছে এটা, যে আমরা 1:1 সেশনসটা রাখতে চাই, মানে প্রত্যেকের প্রবলেম সলভ করতে চাই। সো বাল্কে যদি নেই তাহলে ওটা কখনো পসিবল হয় না। আর 3 নাম্বার হচ্ছে পেইড ওয়ার্কশপ, সেটাও একদম লিমিটেড সিট, 15 থেকে 20টা। রেজিস্ট্রেশন লিঙ্ক ওপেন হওয়ার সাথে সাথে সিট লিমিটস ফিল আপ হলে সেটা শেষ করে দিই। সো হ্যাঁ, নেক্সট আপনার আশা করি বুঝছেন। সো এখান থেকে যেভাবে আপনার যেটা সুবিধা হয় আপনি জয়েন করতে পারেন। ওকে, তারপর সজল মাধবর ভাই বলছেন, ভাই একটা ওয়েবসাইটে যদি 5-10টা সার্ভিস থাকে, তাহলে কি সবগুলার জন্য আলাদা ম্যাপ বানাতে হবে? না ভাইয়া। এন্ড যদি মাল্টিপল লোকেশনসে হয়, সেক্ষেত্রে কি আলাদা ম্যাপ ক্রিয়েট করতে হবে? মাল্টিপল লোকেশনস হলে আপনাকে আলাদা ম্যাপ ক্রিয়েট করতে হবে, কজ লোকেশন আলাদা জিনিস, টার্গেটিং আলাদা ভাবে হয়। বাট ফর সেভারাল আলাদা আলাদা যদি আপনার সার্ভিসেস প্রোভাইড করেন, তাহলে কিন্তু টপিক্যাল ম্যাপ আলাদা ক্রিয়েট করতে হয় না। কখন ক্রিয়েট করতে হয় কখন করতে হয় না আমরা অলরেডি ওয়ার্কশপে ডিসকাস করছি, বাট তারপরে আমরা ইনশাল্লাহ নেক্সট স্যাটারডে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, অনেক অনেক বিশ্বাস ভাই বলছেন ওয়েটিং ফর দ্য সেকেন্ড ব্যাচ, ইনকোয়ারিং ফর নিয়ারলি 6 মান্থস। কি করবো ভাই, আমাদের ব্যাচ শেষ হচ্ছে না। আমরা আসলে ওইরকম কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা করি না যে ব্যাচ একটা ঢুকাইলাম 3 মাসে শেষ করবো আরেকটা ব্যাচ আনবো। যতক্ষণ পর্যন্ত ওনাদেরকে আমরা টপিক্যাল ম্যাপ হাতে কলমে বানানো শিখাবো না, ব্রিফ হাতে কলমে বানানো শিখাবো না, ওনাদের সাইড দাঁড় হবে না, আমরা সেকেন্ড ব্যাচ আনবো না। এটা হচ্ছে আমাদের পলিসি আর কি। Okay, Mohammad Shahid, bhai, I am from Pakistan. Can you use English a bit more? Shahid bhai, thanks a lot for joining our session. It's our honor that you have joined from Pakistan. But basically, this channel is all about Bengali, right? Because we are teaching our community about semantic SEO. So there are various other channels also, other good cohort leaders also, those who run semantic SEO channels. You can follow them. And in case if you want to inquire anything about, you have any kind of you say doubts or anything that you want to know, you can publish in our group. We'll try our best to reply you. Thanks for being here. Okay, ভাইয়া ওমর ফারুক সবুজ ভাই কি বলছে? ভাইয়া ফার্স্ট ফ্রি ব্যাচের রেকর্ডেড ভিডিওগুলোকে কোর্স আকারে দিতে পারলে সবাই শিখতে পারবে। অ্যাকচুয়ালি অনেস্টলি আমরা ব্যাচের বা ওয়ার্কশপের কোনো রেকর্ডিংস রাখি, মানে রাখি বলতে ফর পার্সন টু পার্সন যারা জয়েন হয়েছে ওদের জন্য। কারণ জিনিসটা হচ্ছে উইথিন টাইম অনেক কিছু চেঞ্জ হয়। সো সবকিছু আমরা রিভিল করব না, শুধুমাত্র স্যাটারডের মধ্যে আমাদের এই ধরনের যে লাইভ সেশনস হবে ওগুলোর রেকর্ডেড ভিডিওটা আপনারা পেয়ে যাবেন।
আর ওয়ার্কশপে হোক বা ব্যাচ হোক, ট্রেনিং প্রোগ্রাম হোক, যে একই জিনিস, ওগুলোর মধ্যে যারা আছে ওরাই শুধুমাত্র রেকর্ডিং গুলো পাবে। ওকে, অনি বিশ্বাস ভাই বলছে would love to join, প্লিজ তাহলে সেকেন্ড ব্যাচ করেন। ইনশাআল্লাহ ভাই দোয়া রাখবেন, সেকেন্ড ব্যাচ আসলে আমরা জানাবো। ভাইয়া কোর সেকশন আউটার সেকশন নিয়ে কিছু বলেন। ইউসুফ ভাই ভেরি গুড কোয়েশ্চেন। কোর সেকশন নিয়ে যদি শর্টকাটে আমি যদি বলতে যাই, যে সকল নোটস, নোটস বলতে কি বোঝানো হচ্ছে, আর্টিকেলস, আমরা সিমেন্টিক্স এর ভাষায় নোটস বলি, হ্যাঁ, যে সকল নোটস আমাদের কি হয় মনিটাইজেশন মেথডের সাথে কানেক্টেড হয় সেটাকে আমরা কোর সেকশনে রাখবো। আর যে সকল নোটস আমাদের মনিটাইজেশন মেথডের সাথে কানেক্টেড না, ওগুলোকে আমরা আউটার সেকশনে রাখবো। ফর এক্সাম্পল, পুরো টপিক্যাল ম্যাপ কিন্তু ইনফরমেশনাল কন্টেন্ট নিয়েই আমাদের কি হয় ক্রিয়েট করা হয়, ঠিক আছে। নাও দ্য থিং ইজ, যে সকল ইনফরমেশনাল কন্টেন্ট থেকে আমাদের মনিটাইজ হওয়ার একটা সুযোগ আছে, সেটাকে আমরা কি করব, কোর সেকশনে রাখবো। আর যেটার মধ্যে থেকে সুযোগ নেই সেটাকে আমি আউটার সেকশন রাখবো। ওকে, ব্যাচ টু তে কাদেরকে নিবেন, ক্রাইটেরিয়া কি? সবুজ ব্যাচ টু এর ক্রাইটেরিয়া হচ্ছে এরকম, আমরা ব্যাচ টু যখন পাবলিশ করব, আমরা গ্রুপের মধ্যে পাবলিশ করে দিব, করার পরে ওখানে একটা সিট লিমিট রাখবো 20 থেকে 30 জন। লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, যে প্রথম 20-30 জন জয়েন করবে তাদেরকে আমরা ব্যাচ টু এর মধ্যে নিয়ে ফেলবো। ওকে ইউসুফ ভাই, দুইটার মধ্যে কন্টেন্ট ডিফারেন্স কেমন হবে? কন্টেন্ট ডিফারেন্স তো মেইনলি ব্রিফ, আপনার কন্টেন্ট ব্রিফের উপর হবে। প্রত্যেকটার জন্য আপনি যখন কন্টেক্সচুয়াল আপনি করবেন, রিসার্চ করবেন, ওখান থেকে বেসিক্যালি আপনার ডিফারেন্সটা উঠে আসবে। আচ্ছা, জয়রাম ভাই কি বলতে হচ্ছে? ভাই এটা খুব বড় টেক্সট। ভাই সালাম, একটা কোয়েশ্চেন আমি ওই দিন একটু বুঝাতে পারিনি। আমি যখন আমার সেন্ট্রাল আচ্ছা জয়রাম আমাদের ওয়ার্কশপে ছিলেন, এসইও দিয়ে এইচডিএফসি দিব, তখন আমাকে যে ডাটাগুলো এইচডিএফ দিবে আমি সেখান থেকে আমার সার্ভিস রিলেটেড এক্সেল রিফাইন করে নিব, ঠিক আছে। আমি একটা একটা গুগলে দিব, যদি ওই টপিকটা নিয়ে গুগলে কোনো আর্টিকেল ইন্ডেক্স থাকে তাহলে একটা টপিক হিসেবে, আচ্ছা ঠিক আছে। আর যদি গুগলে ওই টপিক নিয়ে কোনো ইন্ডেক্স না থাকে, আচ্ছা আপনি, হ্যাঁ গুড টু গো ভাই, আপনি যে পয়েন্ট বলছেন গুড টু গো। তারপরে যদি কোনো একটা কনফিউশন থাকে, যেহেতু পেড ওয়ার্কশপ নিয়ে কোয়েশ্চেনটা, আপনি আমাকে ইনবক্সে করিয়ে আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো। লেক্সিক্যাল রিলেশন একটু ক্লিয়ার করবেন ভাই। মামুন ভাই, লেক্সিক্যাল রিলেশন নিয়ে আমাদের অলরেডি যদি কনফিউশন থাকে আমি বলবো, আমরা অলরেডি কিন্তু এই যে লেক্সিক্যাল রিলেশনশিপ দেখছেন, আমরা কিন্তু 4 মাস আগেই ভাই পাবলিশ করে রাখছি। একবার দেখেন, কোনো সমস্যা হলে বলবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ভাইয়া আপনি কিভাবে ইউজার ইন্টেন্ট সার্চ কোয়েরি ফাইন্ড আউট করেন? সার্চ কোয়েরির জন্য, ইউজার ইন্টেন্ট ফাইন্ড আউট করার জন্য সার্পের চেয়ে আর ভালো কোনো আপনার নেই। আপনার কোয়েরিটা আপনি সার্পের মধ্যে পুট করবেন, তারপর আপনি তার দেখবেন, আপনি ইন্ডেক্স গুলা দেখবেন, ইন্ডেক্সটা দেখে বুঝবেন যে গুগল মানে এই কোয়েরির জন্য কোন কোন অ্যাঙ্গেল গুলোকে প্রেফার করতেছে। তো ওগুলোকে মোটামুটি অ্যানালাইজ করলে আপনি কি করতে পারবেন, সার্চ কোয়েরি করতে পারবেন। আর মাহাদি ভাই আরেকটা কথা হচ্ছে যে ইউজার ইন্টেন্ট নিয়ে আমরা মেইন যে কাজটা করি সেটা হচ্ছে টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের সময় আমাদের 5টা কম্পোনেন্টস থাকে: সোর্স কনটেক্সট, সেন্ট্রাল এন্টিটি, সেন্ট্রাল সার্চ ইঞ্জিন, কোর সেকশন, আউটার সেকশন। এই যে সেন্ট্রাল সার্চ ইঞ্জিনটা যখন আমরা ফিগার আউট করি, তখনই ইউজার ইন্টেন্টটা আমরা ক্লিয়ার করে ফেলি। সো ওটা নিয়ে কোনো ইস্যু হয় না। ওকে, সো দিস ইজ ইট। তারপরও আমরা জাস্ট 5টা মিনিট সময় নিব। কারো যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে, অথবা কারো যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া আপনারা এই ধরনের কাজ করেন, অথবা ভাইয়া আপনারা এইভাবে করে আপনাদের গ্রুপটা সাজান, গ্রুপটা কিন্তু আমার না, গ্রুপটা হচ্ছে আপনাদের, যে কোনো সাজেশন উই আর ফুল ওকে উইথ দিস, আপনারা বলতে পারেন। ভাইয়া এসইও টপিক্যাল ম্যাপ কি লোকাল এসে ই কমার্স সার্ভিস ইমপ্লিমেন্ট করা যায়? সহজ কথা হচ্ছে টপিক্যাল ম্যাপ কোনো কিছুর জন্য মানে সীমাবদ্ধ না। একটা টপিক্যাল ম্যাপ হচ্ছে পেটেন্ট ফলো করে আমরা ক্রিয়েট করি। সো লোকাল এসইও, ই কমার্স, সার্চ, হোয়াট এভার দ্য থিং ইজ, প্রত্যেকটা জিনিসের জন্য সবুজ ভাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলতে পারেন কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন কারোই না থাকে আমরা এন্ড আপ করে দেবো ইনশাল্লাহ। টপিক্যাল ইজ সাইট ম্যাপ, সরি ইউসুফ ভাই আপনার কথাটা ঠিক বুঝি নাই। সাইট ম্যাপ আবার এখান থেকে কোথেকে আসলো? আরেকজন এখন জয়েন হচ্ছে, ভেরি গুড। ওকে, সো আমরা 5 মিনিট আর ওয়েট করব, তারপর অফ করে দিব। 5 মিনিট আর 2-1 মিনিটে যদি কোয়েশ্চেন না আসে আমরা অফ করে দিব, বোঝানোর জন্য বললাম আর কি ভাই। না সাইট ম্যাপ, হ্যাঁ সাইট ম্যাপে কিন্তু আপনার ওই সব কিছু দেওয়া থাকে না। লাইক হ্যাঁ সাইট ম্যাপ বলতে পারেন যে সাইট ম্যাপটা দেখে, হ্যাঁ গুড, ওটা একটা আপনি আন্দাজের জন্য বলতে পারতেছেন যে সাইট ম্যাপ দেখে মোটামুটি বোঝা যায় ওয়েবসাইটের ভিতর কি আছে, ঠিক আছে। তো ওইটা সবাই অ্যাক্সেস করতে পারে, বাট টপিক্যাল ম্যাপ তো আপনার ছাড়া, মানে আপনি যদি ওনার হন, আপনার ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো বাকিরা ওটা বুঝবে না। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স, বাকিটুকু কোয়াইট সেম। আচ্ছা, মাইক্রো ইন্টেন্ট নিয়ে কিছু বলেন ভাই। প্রথম কথা হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো ইন্টেন্ট না,
মাইক্রো কনটেক্সট আর ম্যাক্রো কনটেক্সট এই জিনিসগুলা বুঝছেন? মেইন কন্টেন্ট, সাপ্লিমেন্টারি কন্টেন্ট, আর ম্যাক্রো কনটেক্সট, মাইক্রো কনটেক্সট এই জিনিসগুলো বুঝার চেষ্টা করবেন। মেইন কন্টেন্টটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনার পুরো একটা আর্টিকেলের মধ্যে, ফর এক্সাম্পল আমি যদি একটু খুব সহজে বলছি, আমার যদি H1 হয় হাউ টু মেক এ কাপ অফ টি, ব্যাপারটা বুঝার চেষ্টা করবেন, হাউ টু মেক এ কাপ অফ টি। এবার আপনি যদি স্টেপ বাই স্টেপ দেন, প্রথমে দুধ অ্যাড করো, চিনি অ্যাড করো, এই এসে এগুলোকে আমরা বলি যে ম্যাক্রো কনটেক্সট অথবা মেইন কন্টেন্ট। সাপ্লিমেন্টারি কন্টেন্টের মধ্যে আমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। ফর এক্সাম্পল আমি রিসার্চ ছাড়া বলতে জাস্ট বোঝানোর জন্য বলছি, লাইক হাউ মেনি কাপস অফ টি শুড ইউ ড্রিঙ্ক ইন এ ডে, আর ফর এক্সাম্পল আপনার আরেকটা আর্টিকেল লেখা আছে বেনিফিটস অফ ড্রিঙ্কিং টি, কথার কথা বলছে, সো ওটাতে ইন্টারনেট লিঙ্কিং করতে হচ্ছে। সো মানে মেইন যে H1 থেকে দূরের যে কন্টেক্সট গুলো থাকে, যেগুলো কন্টেক্সচুয়াল বর্ডারের পরে আসে, সেটাকে আমরা মাইক্রো কনটেক্সট অথবা সাপ্লিমেন্টারি কন্টেন্ট বলি। আর যেটা কন্টেক্সচুয়াল বর্ডার অ্যাবাভ আসে, উপরে আসে, সেটাকে আমরা ম্যাক্রো কনটেক্সট অথবা মেইন কন্টেন্ট বলি। মাহাদি ভাই, আশা করি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে আপনার। তারপর আর কারো কোনো ধরনের কোয়েশ্চেন সাজেশনস থাকলে বলতে পারেন। ইনশাল্লাহ বাজে কয়টা? হ্যাঁ, অলমোস্ট অ্যান আওয়ার হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি র্যাপ আপ করবো। আর আপনাদের সেশনস এগুলো কেমন লাগতেছে একটু কাইন্ডলি আমাদের গ্রুপের মধ্যে ফিডব্যাক দিবেন। ভালো হইলেও ফিডব্যাক দিবেন, খারাপ লাগলেও ফিডব্যাক দিবেন। খারাপ যদি বলেন তাহলে কোথায় খারাপ হচ্ছে ওটা জানাবেন, যাতে করে আমরা নেক্সট বার ওটা ক্লিয়ারিফাই করতে পারি। আজকে আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে কেমনে টপিক্যাল ম্যাপটা শিখবেন, টপিক্যাল ম্যাপের মেন মেন পার্টস গুলো কি কি সেটা বুঝা। আর কোথেকে শিখবেন না শিখবেন এখন তো বুঝে গেছেন আশা করি। সো আই হোপ সো যে আজকের সেশন নিয়ে নেক্সট সেশন কন্টেন্ট ব্রিফ নিয়ে করিয়েন ভাই, মামুন ভাই, ঠিক আছে? আমরা নেক্সট সেশন কন্টেন্ট ব্রিফ নিয়ে করবো নেক্সট স্যাটারডে ইনশাল্লাহ। সো যা বলতেছিলাম, এই যে এই ধরনের আপনারা যখন সাজেশনস দেন, আমাদেরও ভালো লাগে যে আপনারা এঙ্গেজড আছে। তো আমরা আপনাদের জন্যই কি করি, কন্টেন্ট বানাই, ঠিক আছে? সো আপনারা এই ধরনের সাজেশনস গুলো দিবেন, যেটাই বলবেন, মেজরিটি যেটা নিয়ে বলবে ওটা নিয়ে আমরা কন্টেন্ট পাবলিশ করে দিব ইনশাআল্লাহ। সো যা নিয়ে বলতেছিলাম ভাইয়া, সো আমরা এটাই নিয়েই আশা করি আজকে সেশন নিয়ে। ভাই একটা কোয়েশ্চেন, সিমেন্টিক এসইও তে কি ব্যাকলিংক কতটা ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে ব্যাকলিংক is always important, সেটা সিমেন্টিক এসইও হোক, সেটা ট্রেডিশনাল এসইও, হোয়াট এভার দ্য থিং ইজ, কজ ব্যাকলিংক একটা অনেকটা ইন্স্যুরেন্সের মতো কাজ করে, ট্রাস্টের মতো কাজ করে। যার ব্যাকলিংক, এটা মানুষ কেউ কখনো ডিনাই করতে পারবে না যে ব্যাকলিংক গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে না। 100 আউট অফ 100 ব্যাকলিংকস, কোয়ালিটি ব্যাকলিংকস, আমি কিন্তু আজে বাজে ব্যাকলিংকস এর কথা বলতেছি না। এই যে বিভিন্ন ধরনের, আমি বলতেছি আপনার প্রেস রিলিজ, তারপর আমি বলতেছি আপনার হ্যারো ব্যাকলিংকস এর কথা, এডিটোরিয়াল ব্যাকলিংকস এর কথা। বাট আপনি যদি পিভিএন এর কথা বলেন অথবা কমেন্ট ব্যাকলিংকস, আমি ওগুলোর কথা বলতেছি না, ওই জিনিসগুলো কাজে আসে না। তো যে জিনিসটা বলতেছিলাম, আহ এই যে জিনিসগুলো হচ্ছে যে ভালো কোয়ালিটি ব্যাকলিং অলওয়েজ ইম্পর্টেন্ট। আর আমাদের দেশে একটা খুব মানে হচ্ছে বাজে একটা ধারণা হচ্ছে ফ্রিতে ব্যাকলিং বানানো যায়, $5 ব্যাকলিং বানানো, ভাই দুনিয়া তো সস্তা না। সো ভালো অ্যামাউন্টের খরচ করতে হয়, এন্ড ব্যাকলিং ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। বাট দ্য থিং ইজ সিম্যান্টিক এসইওর কন্টেন্টটা, মানে যদি রেজাল্টের কম্পারিজন যদি আমি করতে যাই, ট্রেডিশনালের কন্টেন্টের চেয়ে সিম্যান্টিকের কন্টেন্টটা ওয়ে মাচ বেটার থাকে। কেন বেটার থাকে আশা করি কন্টেন্ট ব্রিফটা দেখে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? বেটার থাকে বলে এটা কম্পারিজনে ভালো পারফর্ম করে ইন কম্পারিজন টু ট্রেডিশনাল। বাট এরকম কোনো কথা নাই যে সিম্যান্টিক্স এর মধ্যে ব্যাকলিং লাগেই না। ব্যাকলিং যদি আপনি অ্যাড করেন, আপনার স্ট্র্যাটেজি আরো পাওয়ারফুল হবে। সো আশা করি আপনি ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন। সো দিস ইজ ইট। আশা করি আজকে যারা যারা এখানে জয়েন হয়েছেন, আল্লাহ রহমতে 50+ ছিলেন। খুব ভালো, মানে আমি আমি মনে করছি ভাইয়া আজকে ভিডিওটা কই পাবা? আজকে আমি অন্য, আচ্ছা, সো দ্য থিং ইজ কই পাবেন হচ্ছেন, আমরা কালকে 6টার ভিতরে আমাদের সিম্যান্টিক এসইও ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিব। আর সিম্যান্টিক এসইও ইউটিউব চ্যানেল, এই যে আপনারা সবাই দেখতেছেন, এটা হচ্ছে আমাদের চ্যানেল। আমরা 6 মাস পর্যন্ত এটা নিয়ে তেমন একটা সিরিয়াস ছিলাম না, কন্টেন্ট পাবলিশ করছিলাম না। বাট ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রত্যেক শনিবার রবিবার এরকম করে যে কোনো একটা দিন, শনিবারে যদি সেশনস হয়, রবিবারে আমরা কি করে ফেলবো, পাবলিশ করে ফেলবো। সো সিমেন্টিক এসইও বিডি, আমি লিঙ্কটিং কিছু শেয়ার করতেছি না, আপনারা আপাতত দেখতেছে। সো হ্যাঁ, আমরা এখানের মধ্যে শেয়ার করে ফেলবো। ওকে, সো দিস ওয়াজ দ্য থিং হোয়াট ইট ওয়াজ। সো কাইন্ডলি যারা যারা আসলে কোনো প্রকার ভ্যালু যদি পেয়ে থাকে, সেশনটা শেষ হওয়ার পরে গ্রুপের মধ্যে আপনার ফিডব্যাকটা দিয়েন। আর ফিডব্যাক গুলো দেখতে আসলে আমাদের ভালো লাগে। সো আর আশা করি কেমনে কি করতে হবে